নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমাদের সঙ্গে আজ ঘটনা শেয়ার করে নিয়েছেন অনন্যা শর্মা। উনি মালদার বাসিন্দা, বর্তমানেও মালদাতেই থাকেন। বলছেন এই ঘটনাটা আমি বহু দিন ধরে শুনেছি, আমাদের এই এরিয়াতে খুব জনপ্রিয়, অনেকেই জানে। তো আমি তো কোনো চ্যানেলে পাঠাইনি, যদি কোনো চ্যানেলে পাঠানোর ঘটনার সঙ্গে এটার মিল থাকে না, এই ঘটনা আমাদের এখানে অনেকেই জানে, সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত হবে। উনি বলছেন আমাদের স্টেশনের নাম নিচ্ছি না, এরিয়ার নাম নিচ্ছি না, অনেক মানুষ বর্তমানে অসন্তুষ্ট বোধ করেন। বলছেন রিসেন্টলি আমি আমাদের ফেসবুকের একটা গ্রুপ আছে, আমাদের মালদা শহরে অনেক গ্রুপ আছে, একটা গ্রুপের সঙ্গে আমি যুক্ত। সেখানে একটি ভৌতিক ঘটনা নিয়ে আলোচনা হতে হতে, তন্ত্র নিয়ে আলোচনা হতে হতে এই ঘটনাটা আলোচনা আমি করেছিলাম। তখন আমি পুরো সবিস্তারে জানতাম না। তো ওই এরিয়ায় বাস করতেন, কিন্তু বর্তমানে অন্যখানে থাকেন এমন একজন, তিনি আমার পার্সোনাল ইনবক্সে এসে পুরোটা বললেন এগুলো ওখানকার মানুষেরা বর্তমানে রাজনৈতিক অনেক মদতে বা যে কোনো কারণে এই ঘটনাটাকে মানতে চায় না, ভাবে যে তাদের এটা অপমান করা হচ্ছে। ঘটনাটা কি? ঘটনাটা এই, আজ থেকে বহু বছর আগে, বহু বছর মানে বহু বছর, কম করে 25 বছর তো হবেই, তার থেকে বেশি তো কম না। ওখানকার স্টেশনের একটা বস্তি এলাকার ঘটনা। কোন স্টেশন নাম বলছি না, মালদারি। বস্তির মধ্যে বহু মানুষ থাকেন, তারা বহু পেশার সঙ্গে যুক্ত। কেউ ওই সময় দিন মজুরের কাজ করতেন, কেউ রিক্সা টানতেন, কেউ স্টেশনের ধারে কিছু বিক্রি করতেন। তো রামু বলে একজন ছিলেন, তিনি পেশায় ছিলেন রাজমিস্ত্রি। রেল লাইনের পাশের যে বস্তিটা, প্রায় সময় লোকেরা বলতো এটা নাকি অধিকৃত করা জায়গা। তো সেই সব নিয়ে নানা রকম মতবিরোধ ওখানকার লোকেদের সঙ্গে চলতো। রেলওয়ের প্রশাসনরা মাঝে মাঝে এসে হুমকি দিয়ে যেত, তোমাদের এখান থেকে তুলে দেওয়া হবে। কিন্তু ওদের জীবন ওইভাবেই চলছিল। রামু বিয়ে করেছিল একটি বিহারের মেয়েকে, মালতী নাম। তো মালতীকে নিয়ে সংসার ধর্ম তার ভালোই চলছিল। বিহারে রাজমিস্ত্রির কাজ করতে গেছিল, সেখানে কিভাবে আলাপ, ও মালতীকে বিয়ে করে নিয়ে মালদায় চলে আসে, ওই বস্তিতে বসবাস শুরু করে। বাড়িতে রামুর দাদা বৌদি, মানে বস্তিতেই দুটো ছোট ছোট ঘর, একটা ঘরে রামু আর তার দাদা থাকতো, একটা ঘরে মা থাকতো। মা মারা যাবার পর দাদার বিয়ে হয়, দাদা বৌদি একটা ঘরে, রামু পাশের ঘরে, ছোট দাবা, ছোট ছোট ঘর। এবার রামুর বিয়ে হয়, রামুরও স্ত্রী আসে এবং 1-1.5 বছর বাদে তার একটা মেয়ে সন্তান জন্মায়। কিন্তু বাচ্চাটা চোখের কোনায় কিছুটা জরুলের মতো বলা যায়, যে চোখের সাদা অংশটা, সেখানে একটা কালো ছাপ ছিল। জরুলা অন্তত আমাদের স্কিনে থাকে, ওর চোখের মধ্যে ছিল। তো সরকারি হাসপাতালে বহুদিন দেখিয়েছে, তো তারা বললো এটা কোনো সমস্যা নেই, জন্ম দাগ হিসাবে নিন, এতে কোনো বাচ্চার চোখের কোনো সমস্যা নেই। ব্যাস, ঠিক আছে। ওদের জীবন ওভাবেই চলছিল। মেয়েটি আস্তে আস্তে বড় হলো, 5 বছর বয়সে যেই পড়লো, ওদের ওখানে ওই এরিয়াটা, যার জন্য ওরা এখন সবাই বলে যে না, এগুলো আলোচনা করতে চায় না, ওই এরিয়ায় অনেক মানুষ ছিলেন, তারা এমনিতে হয়তো লোকচক্ষুতে তারা বিভিন্ন রকমের, কোথায় দোকানে ডাবের বিক্রি করছে, স্টেশনে কেউ রাজমিস্ত্রি, কেউ বা কিছু, কিন্তু তাদের একটা ব্যক্তিগত পেশা ছিল ঝাড়ফুঁক করা। এবার ঝাড়ফুঁকে অনেকের ভালো হতো, অনেকে ঝাড়ফুঁকে ক্ষতি হতো, তারা তাদের ওপর রেগে যেতেন। তারা এই ঝাড়ফুঁকের বিষয়টাকে বেশ গোপন রাখতো। অনেকে আবার শুধুই ভাঁওতা, কিছুই জানে না, কার সন্তান হচ্ছে না, কার চাকরি চলে গেছে, কার এই কার তাই, এসব নিয়ে একটা পাথরের ওপর সিঁদুর মাখিয়ে এই কাজও তারা করতো রেল লাইনের পাশের বস্তিতে। তো এরকম বিভিন্ন রকম চলতো। তো ওখানে ওদেরই মধ্যে একজন, যিনি ঝাড়ফুঁক করতেন, রামুর খুব প্রিয় তিনি ছিলেন। তিনি বলেছিলেন
রামু, তোর মেয়ের চোখের এই যে কালো ছায়া আছে না, এটা কিন্তু ভালো লক্ষণ না। ওটা বলেছিল তখন বাচ্চাটার এই 2.5-3 বছর বয়স, বছর 5 হোক তুই বুঝতে পারবি। উনি ভাবলেন বলে না, ডাক্তার তো বলেছে চোখের কোনো রোগ নেই। বলছে না, রোগ না, পরে বুঝবি। রামু খেটে খাওয়া মানুষ, আর গুরুত্ব দেয়নি। ও ঠিক আছে, যা হবে দেখা যাবে, যখন হবে দেখা যাবে। বাচ্চাটা 5 বছরে পা দিয়েছে। বাচ্চাটা ট্রেন দেখতে খুব ভালোবাসে, সবাই বাসে। রেল লাইনের পাশের ওরই সমবয়সী ছেলে মেয়েদের সঙ্গে খেলা করে, পাথর কুড়িয়ে সব কিছু। তো ওর পাশাপাশি ওর বন্ধুরা বলে যে ট্রেন দেখলে ও মোহিত হয়ে দাঁড়িয়ে পড়ে। আর অদ্ভুতভাবে ট্রেনের থেকেও বেশি ট্রেনের লোকেরা যারা বসে আছে তাদের একটা ছায়া পড়ে রোদ্রে, রাস্তা মানে ফাঁকা জমিতে, ওই ছায়াটা ওর দিকে দেখে। ট্রেনের ছায়াটা মেঝেতে পড়ছে, মাটিতে পড়ছে, সেই ছায়াটাও খালি ছায়া দেখে বসে বসে। কোনো মানুষ যাচ্ছে রাস্তা দিয়ে, ও গলিতে, ও খালি ছায়া দেখে। তো ওর মা খুব বকতো, ছায়া দেখা ভালো জিনিস না, ছায়া দেখো না, শরীর খারাপ হয়। ও শুনতো না। রাতের বেলা শেষ ট্রেনটাও লোকাল যখন যাবে, যতক্ষণ ও জেগে থাকতো, জানলার ধারে ওদের এই ছোট ঘরের একটা ছোট্ট ঘুলঘুলির মতো জানলা, তাই দিয়ে যত দূর চোখ যায় ট্রেন আসছে, ট্রেনের ছায়া দিচ্ছে, এভাবেই ওর ভালো লাগতো। এই যে আলোটা, ট্রেনটা চলে যাচ্ছে, এটা ছায়াটা যেন মনে হচ্ছে কাঁপছে, সেটা ওর খুব ভালো লাগতো। এবার ওর মা ঘুম পাড়িয়ে দিত টেনে নিয়ে এসে। এরকম করে বেশ দিন কাটছিল। একদিন হঠাৎই ওর মায়ের, তখন শীতকালও না আবার গ্রীষ্মকালও না, একটা মাঝামাঝি সময়, মায়ের প্রচণ্ড শীতে কাঁপুনি লাগতে শুরু করলো। স্বামী, স্ত্রী, বাচ্চা, একটা ছোট ঘরে চৌকি ছিল। ঘর বলতে চৌকি থেকে নামলে ঘরে আর পাশাপাশি সেরকম কোনো জায়গা নেই। আর দাওয়ার মধ্যে রান্না করতো, মানে ঘর থেকে বেরিয়ে যে দাওয়াটাই, ওখানে রান্নাবাটি হতো। দেখছে যে পাশে মেয়েটা নেই। ঠান্ডায় ওর মায়ের ঘুম ভেঙে গেছে, জানলাটাও খুলে গেছে, দমকা হাওয়া আসছে, ঘরের দরজাও খোলা। বলে রাখা দরকার, তখনও কিন্তু ওদের ওই বস্তিতে শৌচকর্মের জন্য কোনো রকম বাথরুমের ব্যবস্থা ছিল না। ওরা রেল লাইনের ধারেই যেত। ও ভাবলো মেয়ের বোধহয় রাত্রে বাথরুম পেয়েছে, বছর 5 হয়েছে, মোটামুটি দিন রাত্রির এই বস্তি চেনা জায়গা, ওদের এই ভয় টয় নেই যে মাকে ডাকবো রাত্রে বা কিছু নেই। ও হয়তো গেছে বাথরুমে। তবু ভাবছে একবার মাকে সাড়া না দিয়ে চলে গেলে একটু মায়ের একটা সন্দেহ হয়েছে। কিছুক্ষণ বাদেও যখন দেখছে মেয়ে আসছে না, রাত্রেবেলা বাথরুম করতে গেলে সে বেশি দূর যাবে না, কাছেই আছে, দাওয়া থেকে বেরিয়ে হতে একটু এগিয়ে গিয়ে কোথাও গেছে, কত দূর যেতে পারে। একটুখানি টাইম হয়ে গেল, মায়েরও তন্দা ভাবটা কেটে গেল যে না, মেয়ে তো এখনো আসেনি ঘরে, কি হলো, তাহলে কি বড় বাথরুমে গেল? কিন্তু মায়ের মন ট্রেন লাইনের ধারে থাকে, চিন্তা তো হবেই। মা ছুটে বেরিয়ে গেল ঘর থেকে, এদিক ওদিক, এবং যেখানে ওরা মলমূত্র ত্যাগ করে সেগুলো তো উনি জানেন কোথায় ওরা যেতে পারে না পারে। সেসব জায়গা গিয়ে অন্য 1-2জনকে দেখলো যারা হয়তো মলমূত্র ত্যাগ করতেছে, কিন্তু ওর মেয়েকে দেখতে পেল না। 2-1জন গরমের জন্য, বা অনেকে এমনি দাওয়ায় বসে থাকে রাত্রেবেলাতেও, তাদের জিজ্ঞেস করলো যে আমার মেয়েকে দেখেছো? বলছে না, তোমার মেয়েকে তো দেখিনি। চিন্তার বিষয়। এদিক ওদিক করে ওর মা এবার লাইনের দিকে গেল, যে ওইদিকে আবার চলে যায়নি তো ছায়া দেখতে রাত্রিবেলা। গিয়ে ওর মা বাকরুদ্ধ। যে লাইনটা হয়তো ট্রেন খুব কম আসে, সাধারণত মালগাড়ি পাস করে, কিন্তু সেদিন ওই লাইনটায় মালগাড়ি দাঁড়িয়ে, সেই লাইনটা দিয়ে ওর মেয়ে, একজন যেন মনে হচ্ছে কেউ ওকে বশ করে দিয়েছে, একদম ঘোরের মধ্যে হাঁটছে, এবং ওর মা ডাকছে পেছন থেকে। বাচ্চাটির নাম ছিল রিমঝিম। রিমঝিম রিমঝিম করে ওর মা ডাকছে, ও কোনো শুনতে পাচ্ছে না। এবার ওর মা অনেকক্ষণ ধরে ডাকছে, চিৎকার করছে, মেয়ে শুনছে না। এবার আরটু এগিয়ে এসে এবার ওর বাবাকে, মানে ওনার স্বামীকে, রামুকে এবং আরও 4জনকে চিৎকার করেছে, ওগো আমার মেয়ে চলে যাচ্ছে, শুনছে না, তোমরা এসো। বস্তির ব্যাপার, খুব ইউনিটি আছে ওদের, সবাই বেরিয়ে চলেছে, ওর হাজব্যান্ড এসে, প্লাস পাশাপাশি বাড়ির সব দৌড়ে গেছে যে বাচ্চাটাকে নিয়ে আসতে হবে, কারণ মালগাড়ি ঢুকতে পারে। এই সময় আসে মালগাড়ি রাত্রেবেলা, কয়লা বোঝাই গাড়িগুলো আসে। যা ভাবা তাই, গাড়ির আওয়াজ আসছে দূর থেকে, ট্রেনের আওয়াজ, তার মানে ট্রেন ঢুকছে। পাগলের মতো রামু আর 2-1জন দৌড়তে থাকলো।
মেয়েটাকে আনতে যাবে। কিন্তু বাচ্চা মেয়েটার ট্রেনটা বেরিয়ে চলে গেল। মালগাড়ি ধিক 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 করে যায়, কিন্তু তার যা স্পিড সেই অনুযায়ী সে বেরিয়ে চলে গেল। গাড়ি যখন লাইনে এসে গেছে তখন তার কেউ কিছু করতে পারবে না। গাড়ি যতক্ষণ না যাচ্ছে আর কিছু করার নেই। বাচ্চাটির মা অলরেডি অজ্ঞান হয়ে গেছে, তার যা বোঝার বোঝা হয়ে গেছে। পাশাপাশি লোকেরাও চিৎকার করছে। মালগাড়িটা পাস করে যেতেই বাচ্চাটার কোনো চিহ্ন নেই, কোথাও নেই বাচ্চাটা। শুধু ওর পায়ে পড়া লাল প্যাক প্যাক চটিটা লাইনের মধ্যে পড়ে আছে, আর কিছু নেই। কোনো রকম জামা কাপড় ছেঁড়া চিহ্ন বা কোনো রক্তের থাক কিচ্ছু নেই। তবুও মানুষের পরের দিন ভোর হতে না হতে আর দিনের আলো ফুটতে না ফুটতেই এবার লাইনে ওরকম ঘটনা ঘটেছে। দপ্তরে, রেলওয়ে দপ্তরে খবর দেওয়া হয়েছে। সেখান থেকে এলো যে অনেক সময় হাওয়াতেও ছিটকে নিয়ে চলে যায়, সেটা হতে পারে কিনা, কিন্তু কোথাও কোনো চিহ্ন নেই এরকমভাবে ট্রেনে কাটা পড়া বা কোনো কিছুর কোনো খবর নেই। এবং আহত অবস্থায় যে একটি বাচ্চাকে পাওয়া গেছে তারও কোনো খবর নেই, কোথাও কিছু নেই। রেল লাইন চষে ফেলা হলো, আশেপাশে যত দূর যাওয়া যায় তত দেখা হলো। যে মালগাড়িটাকে কেন্দ্র করে হয়েছে সেই মালগাড়িটাও রেল দপ্তর থেকে চেক করা হলো যে কোনোভাবে তার মধ্যে কিছু, কোথাও বাচ্চাটির কোনো চিহ্ন নেই, একেবারে এক ফোঁটা চিহ্ন নেই। কিন্তু তবু চিহ্ন পাওয়া যাক না যাক, তারা মৃত বলেই বাচ্চাটিকে ধরে নেওয়া হলো। এই করতে করতে 1 মাস কেটে গেছে। মালতী পাগলের মতন হয়ে থাকে। রামু অনেক দিন কাজকর্মে যেত না। 1 মাস পর দেখলো গরিবের ঘর, পেট তো শুনবে না। আস্তে আস্তে কাজে যাওয়া শুরু করলো। পাশে লোকেরা মালতীকে এসে খালি বলতো যে চিন্তা করো না, ভগবান আবার তোমার মেয়েকে তোমার কাছে ফিরিয়ে দেবে, তোমার আবার সন্তান আসবে। সন্তান আসবে পরের কথা, যে গেল তাকে তো তার মা ফিরে পাবে না। সবসময় ওর মা কপাল চাপড়াতো আর কাঁদতো যে আমার মেয়েটাকে কেন ফিরে পেলাম না, কোথায় গেল আমার মেয়েটা। অদ্ভুত ব্যাপার। এভাবে ঠিক মাসখানেক কেটে গেল। প্রতি রাত মালতী জেগে থাকে, সারাদিন পাগলের মতো চিৎকার করে, কখনো কাঁদে, কখনো চুপচাপ পাথরের মতো দাওয়ায় বসে থাকে। ওর যাই রান্না বান্না করে কোনো একটু আধটু খাবার দেয়, খায় না, ওরমভাবেই থাকে। কিন্তু রাতের বেলা প্রতিদিন ওই জানলার ধারে বসে রেল লাইনের দিকে তাকিয়ে থাকে, যদি মেয়েটা আসে, যদি একবার মা বলে ডাকে। 1 মাস, 2 মাস, 3 মাস কেটে গেল। এরকমই একদিন জানলার গোড়ায় বসে আছে মালতী। রামু ঘুমিয়ে পড়েছে। একটা অস্পষ্ট ছায়া দেখতে পায় মালতী রেল লাইনের ওপর। ছায়াটাকে দেখে চিনতে পারেছে আমার মেয়ের ছায়া, একেবারে রিমচিমের মতো ছোট্ট একটা ওই রকম পুচকি বাচ্চা মেয়ের ছায়া ও চেনে। আস্তে আস্তে যেন লাইন ধরে ওর দিকে এগিয়ে আসছে, মানে ওদের ঘরের দিকে এগিয়ে আসছে। ও দেখে চিৎকার করে ওঠে, ওই তো, এরকম বলে। রামু ধর্মর করে উঠে বসে, বলে কি মেয়ে, ওই তো দেখো। রামুও দেখে তার মেয়ে আসছে, বাবা মায়ের মুখ। ঘর থেকে দৌড়ে বেরিয়ে চলে যায়, রেল লাইনের ধারে যায়। মেয়েকে দেখতে পায় না, তবে বাচ্চাটার হাতে ছোট ছোট চুড়ি ছিল, প্লাস্টিকের একটা চুড়ি রেল লাইনের ওই মানে ট্রেন লাইনের ফাঁকে একটা জায়গায় পাওয়া যায়। পরের দিন ভোরবেলা, রাত্রেবেলা তো দেখা যায় না। তো এরকম প্রায় 15 দিন 20 দিন অন্তর অন্তর ওর মা তো বসে থাকতো, কখনো ছায়া দেখতো, চিৎকার করতো, ওর বাবাও দৌড়ে যেত। এবং পাশাপাশি অনেক লোকেরাও খোঁজ খবর করেছে যে হতে তো পারে ট্রেনটা আসার আগেই বাচ্চাটা লাইন থেকে নেমে অন্যদিকে চলে গেছিল, হয়তো অনেকে আতঙ্কে বোবা হয়ে যায়, বোবা হয়ে কি অন্য কোথাও আছে, এরকমও ভাবতো। কারণ তার দেহ তো পাওয়া যায়নি। সত্যিই তো, তারা তো তাকে মৃত বলে মেনে নিয়েছে, চোখে তো দেখেনি কোনোদিন। এরকমভাবে বহু দিন কেটে গেল। প্রতিদিন ওর মা ওরমভাবে তাকিয়ে থাকে, আর এরকমভাবেই ওদের জীবন কেটে গেল। কিন্তু ওই যে সময়, একদিন প্রায় বছরখানেক হয়ে গেছে,
আবার ওরকম ছায়া ওর মা দেখতে পেয়েছে। এবার আর চিৎকার করেনি, কেন জানে মেয়ে বাইরে গিয়ে তো আর মেয়েকে দেখতে পাবো না, তাতে যতটুকু মেয়ে আসছে ওই ছায়া ধরে আসুক। শুধু বলছে রিমঝিম এলি, রিমঝিম এলি। ছায়াটাও ছোট্ট ছোট্ট পা ফেলে রেল লাইনের ওপর দিয়ে তুরুক তুরুক করে লাফাতে লাফাতে এগিয়ে আসছে ওই ছোট্ট বস্তির ঘরটার দিকে, সেই রেল লাইনটা ধরে যেখানে মালগাড়িটা যায়। আস্তে 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 বাচ্চাটা আসছে, কিছুক্ষণ বাদে দেখছি তার পেছনে একটা প্রকাণ্ড ছায়া। বাচ্চাটার চতুর্দিকে কুয়াশা ভরে গেছে, সেখান থেকে সে অস্ফুটে ডাকছে, মা আমি এসছি, আমি আবার তোমার কাছে আসব। মালতী চিৎকার করে কেঁদে ওঠে, রামুকে সমস্ত কথা বলে। রামু বলে তুমি স্বপ্ন দেখেছো? বলে না, আমি ওকে দেখেছি, ও বলেছে আবার আসবে। তার 1.5-2 বছর বাদে মালতীর একটি সন্তান হয়, তবে সেটা পুত্র সন্তান। পুত্র সন্তান হওয়া তো তারা একদম, বিশেষ করে মালতী একদমই খুশি হতে পারে না। কারণ ঠিক আছে সন্তান ঠিক আছে, কিন্তু মেয়ে যে বলেছিল আসবেই তো আমার মেয়ে না। রামু মন স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, আরে বাবা ও ছেলে হয়ে ফিরে এসছে, দেখেছে বাপ গরিব, আমার সঙ্গে কদিন বাদে মজুরের কাজ করতে যাবে, ওই জন্য। কিন্তু একটা ছোটবেলা থেকে মা যে বাচ্চাকে মানুষ করেছে তার আব ভাব ভঙ্গি মায়ের জানা, বলছে না এর আব ভাব ভঙ্গি আমার মেয়ের মতো আলাদা। যাই হোক, তবু তো সন্তান আস্তে 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 সময়ের সঙ্গে সঙ্গে তারা তাদের ওই ছোট্ট পুত্র সন্তানকে নিয়ে দিন কাটাতে লাগলো। সেই বাচ্চাটাও প্রায় 3-4 বছর হলো। তবে এবার থেকে ওরা দরজায় খিল সিস্টেম করেছে, বাচ্চা যাতে বেরোতে না পারে। এবং যতদিন বাচ্চাটা একদম ছোট ছিল ওর মা দড়ি দিয়ে খাটের ওই পায়ার সঙ্গে বেঁধে রেখে রান্নাবান্না করতো, কেন মেয়ের বেলা যে ভুল করেছে ছেলের বেলা করতে জানে। রাত্রেবেলা ওর মা যখন ঘুমোতো, বাবা মায়ের মাঝখানে বাচ্চাটাকে রাখা, বাচ্চাটা শুতো, বাচ্চাটার নিজের শাড়ির আঁচলের সঙ্গে বাচ্চাটার থায়ে একটা ফাঁস দিয়ে রাখতো। অনেকে বলতো রক্ত জমে যাবে, চাপ লাগবে, রাত্রিবেলা ভাবে কেউ বাঁধে নাও। বলো না, যা হয় হোক, তবু তো আমার কোলের কাছে থাকবে। আমার মেয়েটাকেও যদি এভাবে রাখতাম, মেয়েটা আমার থাকতো। মালতী কোনোদিন তার মেয়েকে ভুলতে পারেনি। 10টা বছর কেটে গেছে, 10টা বছর। ওখানকার যিনি ঘটনাটা বলছেন, এখানেই ঘটনার টুইস্ট। উনি বলছেন ওনাদের ওই এরিয়ায়, যার জন্য উনি এরিয়ার নাম নেননি, একজন দম্পতির নববিবাহিত বলা যায় না, তাদের আগে একটি মেয়ে আছে, দ্বিতীয়বার একটি কন্যা, দ্বিতীয়বার কন্যা পুত্র একসঙ্গে মানে যমজ বাচ্চা হয়। তো ছেলেটাও সুন্দর, মেয়েটাও খুব সুন্দর দেখতে, কিন্তু মেয়েটার চোখের সাদা অংশে কেমন একটা কালো ছায়ার মতো আছে। তার বাবা মা বেশ আর্থিকভাবে সচ্ছল, খুব ভালো পরিবার, তারা ডাক্তারকে দেখিয়েছে, সেও বলেছে জন্মদাগ। বাচ্চাটা ছোট থেকেই কোনো মানুষকে দেখলে মানুষকে না দেখে তার ছায়ার দিকে দেখে। হতে পারে বাচ্চারা অনেক কিছু করে। বাচ্চাটা আস্তে 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 প্রায় 6 বছরের হয়ে গেছে। তো ওদের বাড়িটা দোতলা ছিল, এবার 3 তলা করবে। 3 তলা করতে এবার মিস্ত্রি লাগবে। তো মিস্ত্রি, রাজমিস্ত্রির সঙ্গে ছোটোখাটো মিস্ত্রিরা আসে। তো রামু মিস্ত্রি হিসাবে ওই বাড়িতে আসে। অনেক মিস্ত্রি থাকে, তার মধ্যে ও আসে। রামু প্রধানত ঢালাইয়ের মিস্ত্রি, ঢালাইয়ের কাজগুলো স্পেশালিও করতো তখন। খুব ততদিনে রামু খুব অভিজ্ঞ হয়ে গেছে। তো রামু কারুর বাড়িতে গেলে এত সুন্দর, কোনো কারুর বাড়ির তার সে বাড়ির মহিলা বাচ্চা কারুর সঙ্গে বেশি মিশে যাওয়া বা সেসব করতো না, অথচ একটা ভদ্রতা বোধ বজায় রাখতো। তো এরকমই কাজ করছে, 2 দিন হয়ে গেছে। যারা বাড়ি জানে এদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, আওয়াজ পায়, সবই পায়, কিন্তু ওরা যেহেতু ভাড়া খাটিয়ে বাইরে দিয়ে উঠে কাজ করছে, ওই দিক দিয়ে নামছে, ঘরের ভেতরে বাচ্চা আছে, নোংরা হবে, সিমেন্ট বালি নিয়ে উঠবে, ওই পেছনে ভাড়া করা আছে, ওখান দিয়ে মিস্ত্রিরা উঠছে নামছে, যেটাকে মাচাও বলে অনেকে, যেভাবে কোনো বড় বাড়িটারই রং করা হয় সেই সিস্টেম। কিন্তু একদিন ভদ্রলোকের সঙ্গে কথা বলতে চাই, বাড়ির মালিকের সঙ্গে কিছু মানে ওই কাজকর্ম নিয়ে। তো ভদ্রলোক কথা বলতে এলেন, তার পেছন পেছন 2টো বাচ্চা। একটা তো বাচ্চা ছেলে, সে ছোট লাল যে সাইকেলগুলো হয় বাচ্চাদের সেটা চালাচ্ছে, তার পেছনে আর একটা
সাইকেলটায় দুটো সিট, পেছনের সিটে একটা বাচ্চা মেয়ে ছুটে 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 আসছে ওটাতে বসবে বলে। যেহেতু রামু একটা মেয়ের বাবা ছিল, অনেকদিন, ততদিনে তো অনেক দিন হয়ে গেছে মেয়ে মারা গেছে, তবু বাচ্চা মেয়ে দেখলে ওর বেশি ভাল লাগতো। বাচ্চাটার দিকে তাকিয়েই রামুর বুকটা কেঁপে উঠেছে। বাড়ির মালিক খেয়াল করলেন যে রামু ভাবে মেয়েকে ভাবে দেখছে কেন। অদ্ভুতভাবে বাচ্চাটা যখন ওর দিকে তাকিয়ে হাসছে, সেই চোখে ছায়া। এই বাচ্চাটি অনেক ফর্সা, মাথা ভর্তি চুল, অনেক যত্নে লালিত পালিত, বড় বাড়ির বাচ্চা, কিন্তু ওর চোখ, এ চোখ যেন উঠছে না। বাদবাকি বাচ্চাটির চেহারা, আবরণে, তার পোশাক, কোনো কিছুতে হয়তো কিছু তার মেয়ের সঙ্গে মিল নেই, স্বাভাবিক, কিন্তু চোখ দুটো তার বড় চেনা, বলে এ চোখ আমি চিনি। আর বাবার মন, মেয়েকে বড় ভালোবাসতো ওরা, স্বামী স্ত্রী দুজনেই। মেয়ে হয়েছে বলে কোনোদিন তাদের মনে কোনো খেদ ছিল না। চোখ চিনি। ভদ্রলোককে প্রথম দিন বলতে পারলেন না, কিন্তু ওই দুটো দুটো বুকে বাড়িতে গেলেন। ততদিনই উনি ওনার ছেলেটাকে, ওর ছেলে স্কুলে পড়ে, রামুর যে ছেলে হয়েছিল সে বড় হয়ে গেছে, স্কুলে পড়ে, যাতায়াত করে, ছোট তবুও সে। বাড়িতে গিয়ে বলল, মালতী তো মানে কাঁদতে শুরু করে দিল যে আমাকে কালকেই তোমার কাজের জায়গায় নিয়েছ, আর আমি বাচ্চাটাকে দেখবো। ও বলে এভাবে পরের বাচ্চাকে দেখতে চাইলে ওটা তো ভুল ভাবতে পারে। একেতেই বড় মানুষেরা আমাদের ভালো চোখে দেখে না, ভাববে হয়তো বাচ্চা চুরি টুরি করবো বা কিছু। তো আর কদিন যাক, একবারে যখন কাজ শেষ হয়ে যাবে তখন আমি, এখন তো আর অনেক দিন কাজ আছে, তখন আমি ওনাকে বলে তোমাকে নিয়ে যাব, যে এরকম এরকম আমার স্ত্রী বলছে, একটু আমাদের সুযোগ করে দিন, আমরা বাচ্চাটার সঙ্গে দেখা করতে চাই। ঠিক আছে। এবার আস্তে আস্তে সময় কাটতে লাগলো। রামু ওই একটু ইচ্ছা করেই ভেতর দিয়ে যাতায়াত শুরু করলো। রামুর ব্যবহার ভালো, কেউ বারণও করতো না, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ভদ্রলোকের স্ত্রীকে বলতেন, বৌদি চিন্তা করবেন না, যাওয়ার সময় ঝাঁট দিয়ে যাব, আপনার ঘরদোর নোংরা করবো না, ওই দিক দিয়ে রৌদ্র তো, বারবার উঠতে নামতে কষ্ট। ভদ্রমহিলা ভালো ছিলেন, ঠিক আছে। কিন্তু আসল উদ্দেশ্য ওই বাচ্চা মেয়েটাকে দেখা। ওরা যখন দুটো যমজ ভাই বোন খেলছে, ওদের আবার একটা দিদি আছে, তা সেও খেলছে, তো এইগুলো মানে উনি দেখে এত ওনার ভালো লাগতো। আর খালি মনে হতো যে ওই বাচ্চা মেয়েটিকে কোলে তুলে নিয়ে মানে আমি যাই, বাড়ি চলে যাই, কিন্তু সেটা তো সম্ভব না পরের বাচ্চাকে। কিন্তু তবুও যতটুকু সম্ভব ওর মা চা খেতে দিনে দুবার চা দিত, বিস্কিট দিত, টিফিন দিত, ওইটুকু টাইমে বাচ্চাটাকে দেখা, তার সঙ্গে একটু কথা বলা, তাতেই মনটা ভুলে যেত। বাচ্চাটার কথা বলা মানে স্টাইল, গলার স্বর, চোখ, সব তার মেয়ে রিমঝিমের মতো। মানে বলতে চেয়েও বলতে পারলো না, একদিন বলেই ফেললো সেই বাড়ির বৌদিকে যে বৌদি পুরো আমার মেয়ে, জানেন আমার। তা ওনার মেয়ের এরকম ঘটনা শুনে বৌদিও বললেন যে হ্যাঁ সত্যি তো, হতেই পারে, আমার শুনে খুব খারাপ লাগলো। এবং ওর চোখের ওই যে জরুলটা, ওটাও বললেন যে আমার মেয়ের ঠিক এরকমই জরুল ছিল, জানেন তো, একদম এই চোখ। তো প্রথম 2 দিন 3 দিন 4 দিন ঠিক আছে, তারপর রামুর অতিরিক্ত ওর মেয়ের প্রতি ভদ্রমহিলার একটু খারাপ লাগতে শুরু করলো, যে এত এরকম করে কেন। আবার ভয় লাগলো, আবার মেয়েকে নিয়ে মেয়ে মেয়ে বলতে বলতে নিয়ে চলে যাবে না তো, এই ভয়টা লাগলো। মায়ের মন, অল্প দিনের বিশ্বাস, বলা যায় না কার মনে কি আছে। এরকমভাবে ওদের সময়টা কাটলেই, করতে করতে কাজ প্রায় শেষের দিকে। বাচ্চাটা কথা বলে, গল্প করে। এবার উনি একদিন ইচ্ছা করেই মালতীকে সঙ্গে নিয়ে এলেন। বললেন যে আমার স্ত্রী এমনি এসছে, এখানে একটুখানি এই কাছাকাছি যাবে, একটু বাইরেটা বসুক, আমি হাফ টাইমে একটু বেরোবো ওর সঙ্গে, এরকম একটা মানে জাস্ট বলে এসছে। এবার একজন ভদ্র মহিলা এসছে, তাকে তো বাইরে রাখা যায় না, তাকে বাড়ি থেকে ভেতরে ডেকেছে ওরা, যে আপনার স্বামী ওপরে কাজ করুক, আপনি আসুন বসুন। বারান্দার মধ্যে বসতে টসতে দিয়েছে মালতীকে, চাটাও দিয়ে গেছে ভদ্রমহিলা। তারপর বাচ্চা দুটো খেলতে খেলতে যখন ওরা এসছে, বাচ্চারা ঘুমাচ্ছিল, বাচ্চাগুলো ছুটে এসেছে, তখন বাচ্চা মেয়েটিকে দেখে মালতী নিজেকে সামলাতে পারেনি, হু হু করে কেঁদে উঠেছে, জড়িয়ে ধরেছে। ভদ্রলোক একটু মানে অপ্রস্তুতে পড়ে গিয়েও বুঝতে পারছেন মায়ের মন, বুকে চেপে ধরে চিৎকার করে রিমঝিম করে কেঁদে উঠেছেন। বাচ্চা মেয়েটিও বলছে, মা কেঁদো না, আমি তো বলেছিলাম আমি আসবো।
এই প্রথমবার ওই ভদ্রলোক ভদ্রমহিলা মানে যাদের বাড়িতে মিস্ত্রি কাজে লেগেছিল তারা অবাক হয়ে গেলেন যে আমার মেয়ে আমাকে ছাড়া অন্য একজনকে, নতুন একজন এসেছে, আমাদের মিস্ত্রির ওয়াইফ এসছে, মা বলে ডাকলো। কি অবস্থা, মানে এ কি করে সম্ভব, এ কি করে হতে পারে, মা বলে কি করে ডাকতে পারে। এবার ভদ্রমহিলা একটু রাগ করলেন, তুমি চলে এসো চলে এসো। তারপরে কয়েকদিন এসেছিল মালতী, যতদিন ওর স্বামীর শেষ কদিন কাজ চললো, তারপর মিস্ত্রির কাজ শেষ, এরপরে রঙের মিস্ত্রির কাজ, সুতরাং ওদের কাজ ছুটি। উনি বলতে চেয়েও বলতে পারছেন না যে আমি মাঝে মাঝে দেখতে আসতে চাই, সেটা বলা যাচ্ছে না। এর মধ্যে একটা গন্ডগোল হয়েছে। মালতী একদিন ভালো মন করে কিছু খাবার বানিয়ে এনেছিল যেগুলো রিমঝিম ভালোবাসতো, কিন্তু ওই বাচ্চাটি খেয়ে বাচ্চাটির খুব পেট খারাপ হয়েছে, অসুস্থ হয়েছে বাচ্চাটি। এরপর থেকে তো আর ওরা মালতীর দেওয়া খাবার কেন মালতীর আশাটাও তারা আর পছন্দ করছে না। তো রামুও বললো যে কি দরকার তোমার খাবার টাবার নিয়ে যাওয়া, কিন্তু যেহেতু এটা চেনা জানা হয়ে গেছে, এরপর বাচ্চাটা পরের সেশনে স্কুলে ভর্তি হয়েছিল। যে স্কুলটা দিয়ে যেত না, লেভেল ক্রসিং ক্রস করে ওদের ওই জায়গা বস্তির ওপর দিয়ে না, মানে সাইড দিয়ে একটা রাস্তা ছিল, সেখান দিয়ে কিন্তু ভদ্রলোক তার ওই যমজ ছেলে মেয়ে দুটোকে স্কুলে নিয়ে যেতেন। তো একবার আলাপ হয়ে গেলে তো রাস্তাঘাটে দেখাই হতো। তো এরপরও প্রায় অনেক দিন কেটে গেল। এবার একদিন রামুকে ভদ্রলোক হঠাৎ ডাকলেন। রামু তখন আর বেশি যাতায়াত করতো, রাস্তায় দেখতে পেতো, হাত নাড়তো, স্কুলে যাচ্ছে আসছে, মাঝে মাঝে দেখা হতো, মালতীর সঙ্গেও দেখা হতো। মালতী ওই সময়টা বিশেষ করে দাঁড়িয়ে থাকতো, যদি একবার দেখতে পাওয়া যায়, প্রায় দেখা হতো। এরপর থেকে প্রায় দিন বাচ্চাটা বাড়িতে যেটা করেছিল, যেটা রামু ওখানে গিয়ে জানতে পারলো, যে বাচ্চাটা প্রায় দিন বলতো ওরা আমার মা, ওখানে আমার বাবা আছে, এই আমাদের ছোট ঘর, আমি এরকম ছায়া দেখতাম, এই আমার বন্ধুরা বাবলু হারু এরকম নাম বলতো। তো এবার ওরা বলতো ছোটবেলা থেকে যেহেতু ওদেরকে ওরকমভাবে দেখেছে বা ওরা এসে মেয়ে মেয়ে করতো, তাই হয়তো এরকম বানি গল্প বলছে। কিন্তু মালগাড়ি এসে আমাকে নিয়ে গেল, এটাও বলেছিল বাচ্চাটা। এইসব বলার পরে কোনো বাড়ির লোকই সেটাকে খুব ভালোভাবে দেখে না, ওরা বাড়ির লোকও ভালোভাবে দেখছিল না পুরো বিষয়টা। যাই হোক, তারপর রামুকে ডেকে পাঠানো হলো। রামুকে দেখে বাচ্চাটি বলছে তোমার কাছে যাব, তোমাদের বাড়ি থাকবো। তার মা বাবা কিছুতেই আটকাতে পারছে না। বাধ্য হয়ে রামু বললো এখন আপাতত একটু যাক, রাত্রেবেলা না হয় আপনারা নিয়ে আসবেন, আজকের দিনটা আমার সঙ্গে যাক। রামুর কাছে এসে সেই নিজের যেখানে ওদের ছোট ঘরের মধ্যে খাটের তলায় ছোট 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 ট্রাঙ্কের মতো জিনিস রাখতো ওরা, সেখানে কোন ট্রাঙ্কে কোথায় ও কি ওর খেলনা রেখেছে, একটা পুঁটলি মতো, সেগুলো সব বার করলো, যে এটা আমার খেলনায়। পুরো বস্তিতে জমে গেল। এবং যারা ওর বন্ধু ছিল তারা তো এখন বড় হয়ে গেছে অনেকটা, তাদেরকে ও চিনতে পারছে না, কিন্তু নামগুলো বলছে, হারু বাবলু, একজনকে মুখের মিল পেয়েছে, চিনতে পেরেছে, বাকিদের চিনতে পারছে না, কারণ তারা অনেক বড় হয়ে গেছে। তাদেরকে বলছে আমরা এইখানটা আমরা পাথর কুড়োতাম, এখানে আমরা পাথর দিয়ে ঘর বানাতাম, আমি ছায়া দেখতে যেতাম রাত্রিবেলা, মানে তুমি কি করে চলে গেলে না, ও বাথরুমে গেছিল, তারপরে মানে রেল লাইনে একটা ছায়া দেখতে পেয়েছিল, সে ছায়া দেখে ছায়ার পেছন পেছন গেছিল, তারপরে গাড়ি এসে আমাকে নিয়ে গেছে, এইটুকু বলছে, আর ওর কিছু বলতে পারে না। তো ওটা ওই এরিয়ায় একদম প্রচারিত হয়ে গেল। বলতে যেহেতু এটা আজ থেকে অনেক বছর আগের ঘটনা, আজকের যুগ হলে ফেসবুকে বোধহয় পরের দিন সকালেই হয়তো ভাইরাল হয়ে যেত নিউজটা, তখন তো আর এসব ছিল না। কিন্তু ওই যে মানুষের মুখে মুখেই পুরো এরিয়ায় কথাটা রটে গেল। ওদের পরিবার মানে পাগলের মতো অবস্থা, পাড়া প্রতিবেশীরা আসছে, আত্মীয়রা আসছে, বস্তির লোকেরা এসে বিভিন্ন কিছু জিজ্ঞেস করে প্রমাণ নিচ্ছে যে সত্যি এই বাচ্চাটি সে কিনা। তাদের মানে স্বামী স্ত্রীর মাথা খারাপ হয়ে যাবার জোগাড়, মানে তারা আর বলছে আমরা পারছি না এই উৎপাত সহ্য করতে। এরকমই দিন কাটছিল। তার মধ্যে বাচ্চাটি একদিন বেরিয়ে চলে এসে, কিভাবে বেরিয়ে চলে এসছে ভগবানই জানে, তো রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছিল, বাস নাকি তার সামনে চলে এসেছিল।
এবং আবারও সেই চিৎকার চেঁচামেচি, পাড়ার মধ্যে একটা অবস্থা। তো গাড়ি দেখলেই একটা তবে রেলগাড়ি দেখলে কিন্তু আজকালও ভয় পায়, তবে বাস গাড়ি আর ছায়াগুলো, ও ছায়া ওকে খুব টানে। ছায়ার প্রতি একটা অদ্ভুত একটা নেশা, যে কোনো জায়গায় গাছের ছায়া যদি দেখতে পায়, সে ছায়ার প্রতি একটা অদ্ভুত ওর আকর্ষণ, চুম্বকের মতো ওইদিকে চলে যায়। বাধ্য হয়ে পরিবারটি থাকতে না পেরে বাচ্চাটি স্কুল যাওয়া প্রথমে বন্ধ করে এবং ভদ্রমহিলা তার বাপের বাড়িতে, সেটা মালদায় না, তার ওই যমজ 2 সন্তানকে নিয়ে শিফট করে যায়। তারপরে সেশন এন্ড হলে, বড় মেয়ের তো পড়াশোনা অনেক সিরিয়াস, সেশন এন্ড হলে তাকেও স্কুলের থেকে নাম কাটিয়ে তাকেও নিয়ে চলে যায় এবং তারা টোটালি অন্য জায়গায় আসছে। প্রথমে অনেক দিন তারা বাপের বাড়িতে ছিলেন, তারপরে ওখানেই ওনার বাপের বাড়ি এরিয়ার কোথায় জায়গা কিনে বাড়ি টাড়ি করে নেন পরবর্তীকালে, এবং এই মালদার বাড়িটা বহুদিন তালা বন্ধ ছিল এবং পরে উনি বিক্রি করে দেন। কিন্তু ওই ঝাড়ফুঁক টুকটাকের কেন ওই রেল লাইনের, এবার প্রশ্ন আসতে পারে ওখানকার লোকেদের এত আপত্তি কি? ওই সময় বাচ্চাটি আরও একটি কথা বলেছিল, মানে যখন সে জাতিস্বর হয়ে ফিরে এসেছে, ওই যে ওই বস্তির ওই অঞ্চলটায় যে ঝাড়ফুঁক, আমি বলেছিলাম ওঝারা, অনেক ওঝা ছিল, কিছু ছিল একদম মানে ভণ্ড, আবার কিছুজন সত্যি টুকটাক কাজ জানতো। তো এরকমই একজন ওঝা প্রায় দিন বাচ্চা যখন ও আর কি তার আগের জন্মে রিমঝিম হয়ে মালতীর মেয়ে হয়ে যখন ছিল বস্তিতে থাকতো, তখন ও পরের জন্মে এসে বলছে, মানে এই বাড়ির মেয়ে হয়ে এসে যখন ওদের বাড়ি প্রায় যেত, তখন বলছে যে উনি আমাকে বলেছিলেন তোমার চোখে ছায়া আছে, একজন ছায়া এসে তোমাকে ডাকবে রাত্রেবেলা, তুমি কিন্তু তার সঙ্গে যাবে। এবার ওই ছায়ার ওপর সে কোনো তন্ত্র করতো নাকি ছায়াটার সঙ্গে বাচ্চাটাকে পাঠিয়ে দিয়েছিল মালগাড়ি, নাকি ছায়াই ওকে এসে নিয়ে গেছিল, সেটা কিন্তু কেউ জানে না, কারণ বাচ্চাটার আগের জন্মে কোনো বডি পাওয়া যায়নি। তারপরে ওটা জানার পর ওই এখানে প্রচণ্ড ভাঙচুর হয়, কারণ এর আগে পরে রিমঝিমের মৃত্যুর আগে পরে অনেক বাচ্চা কিন্তু নিখোঁজও হয়ে গেছে। তো সেই সব আর এসে আবার বলাতে আরও লোকের সন্দেহ, সেই ওঝা প্রচণ্ড মারধর খায়, প্রায় মড়ো অবস্থা, তার ওই ঘরটাকেও ভেঙে টেঙে দেওয়া হয়, সে কোথায় চলে যায় কি যায় কেউ জানে না। কিন্তু ওই বস্তিতে অনেকে যারা লোকের বাড়ি কাজও করতো, রান্নার কাজ, কেউ বাড়িতে সেলাইয়ের কাজ করতো, কেউ এমনি ঘর মোছা বাসন মাজারও কাজ করতো, ওই বস্তি থেকে ওইখানটা এত বদনাম হয়ে গিয়েছিল তাদেরকে বাড়িতে লোকে কাজ করাই বন্ধ করে দিল, যে কে জানি বাবা এও যদি তুক করে, এও যদি আমাদের বাড়িতে এসে ক্ষতি করো, তো ওই বস্তিটার একটা বদনাম হয়ে গেছিলো। সেই বদনাম কাটতে অনেক বছর সময় লেগেছে। এখন যদি ওই কথাগুলোকে, যার জন্য উনি নাম, জায়গাটার নাম, বস্তির নাম, এরিয়া কিচ্ছু বলে, ব্লক টক আমি সব বলতে পারতাম, বলিনি একটাই কারণে, সেখানকার লোকেরা বলবে আবার আমাদের বদনাম করার চেষ্টা করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি। সেখান থেকে আজকে অনেক ছেলে মেয়ে বেরিয়ে গিয়ে তারা অনেক ভালো ভালো পজিশনে চলে গেছে ও বস্তি থেকে বেরিয়ে। তো ওই জায়গাটার বদনাম একজনের জন্য সবার বদনাম, এইসব নানান কারণে উনি বিষয়টা গোপন করেছেন। কিন্তু ঘটনা এটাই অদ্ভুত, রিমঝিমের মৃত্যু অত্যন্ত অদ্ভুত। সে তার কোনো দেহ চিহ্ন পাওয়া যায়নি, তবে সে যে মারা গেছিল সে ছায়া নিয়ে যাক বা রেল লাইনে দুর্ঘটনা ঘটুক, কারণ মারা গেছে বলেই তার পুনর্জন্ম হয়েছে এবং সে ওই বাড়িটিতে জন্মেছে এবং তার আগের জন্মের কথা পুরো মনে ছিল। পরবর্তীকালে বড় হবার পর তার মনে আছে কি আছে না সেটা জানতে পারা যায় না, তবে উনি প্রতিবেশী মারফত যেটুকু জানতেন যে পাড়ার কিছু ফ্যামিলির সঙ্গে ওরা খুব টাচে থাকতো। পরবর্তীকালে মেয়েটির যখন বড় হয়ে যায়, বিয়ে হয়, পাড়ার কিছু লোককে নেমন্তন্ন করেছিল মালদার ওখানকার। তারা বলেছিল যে বিয়ের কোণে দেখে তো স্বাভাবিকই মনে হচ্ছে, তবে কথা বলতে বলতে মাঝে মাঝে যেন কোথাও হারিয়ে যাচ্ছে, এরকম একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করা গেছে। তবে ভালো আছে, যদি পুনর্জন্মই হয়ে থাকে তাও ক্ষতি কি? আগের জন্মে যেখানে 5 বছর বয়সে তার জীবন দীপ নিভে গেছিল, এখানে একটা পুরো জীবন যদি সে পায় তাতে দোষ কি? কারণ ওখানে থাকলে ডাক্তার বলেছিল এই যে আগের জন্মের কথা, আগের জন্মের মা বাবার স্মৃতি, এই জন্মের মা বাবা, এই পাঞ্চাপ হয়ে ওর মাথা খারাপ হয়ে যেতে পারে এবং তার থেকে মৃত্যুও ঘটতে পারে। তো নানা রকম ভয় ওখান থেকে ওরা ছাড়িয়ে নিয়ে চলে গেছিল ওখান থেকে। এই ছিল আজকের প্রথম ঘটনা। আজকে সরাসরি চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়।
দ্বিতীয় ঘটনা পাঠিয়েছেন সমীরণ সেনগুপ্ত, লিখেছেন নমস্কার সহেলি দিদি, দিদি বলে সম্বোধন করলাম, কিছু মনে করবেন না, আপনি আপনার চেয়ে অনেক বড়, তবু দিদি বললাম। কেন? কারণ দাদুও তার নাতনিকে ভালোবেসে দিদি ভাইও বলে, বাসের কন্ডাক্টরও দিদি বলেন। অবশ্যই আপনি আমাকে দিদি বলতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আমি আপনার ভৌতিক ঘটনাগুলি শুনতে এত ভালো লাগে, বলার ভঙ্গিটি খুব চমৎকার, আর একটু আবেগ দিয়ে বললে ভালো হবে। আচ্ছা, আমি মাথায় রাখবো। যাক, আমি আজকে একটা ঘটনা নয়, গল্প শোনাবো। গল্প কেন বলছি? কারণ এর সত্য মিথ্যে যাচাই করার উপায় আজ আমার কাছে আর নেই। ঘটনাটা অনেক পুরনো, তখন হিন্দুস্তান পাকিস্তান ভাগ হয়নি। যে এই গল্পটা শুনিয়েছিলেন, অর্থাৎ আমার দাদু স্বর্গীয় ক্ষিতীশ চন্দ্রগুপ্ত, খুব মজাদার মানুষ ছিলেন। অনেক সময় তিনি এমন কিছু ঘটনা বলতেন যা আমার মনে হয় সত্যি নয়, শুধু গল্পের জন্য। দাদু মারা গেছেন বেশ কিছু বছর আগে। এই ঘটনা যখন ওনার বছর 10 বয়স হবে, বুঝতেই পাচ্ছেন কত পুরনো ঘটনা। প্রথমে বলি গল্প বলার আবহাওয়ার কথা। আমাদের বাড়ি বিহারের কোনো এক জায়গায় ছিল, আজ থেকে প্রায় 40 বছর আগের কথা। তখন আমাদের বাবা কাকাদের মিলিয়ে মস্ত জয়েন্ট ফ্যামিলি। আমার বয়স তখন 13 কি 14 হবে। কখনো কখনো আমাদের দোতলার বারান্দায় আমরা ভাই বোনেরা আড্ডা জমাতাম দাদুর সাথে। দাদু ইজি চেয়ারে বসতো, আমরা পাশে চৌকিতে বসতাম। আমাদের বাড়ির একদিক দিয়ে রেল লাইন, সামনে রাস্তাটার লেভেল ক্রসিং পার হয়ে দূর গ্রাম অব্দি চলে গেছে। রাস্তাটার উল্টো দিকে একটা মস্ত বড় ঝিল। একদিন সন্ধ্যায় হালকা হালকা বৃষ্টি পড়ছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব। আমরা মুড়ি তেলে ভাজা খেতে খেতে দাদুকে বললাম, দাদু একটা ভূতের গল্প বলো দেখি। দাদু কিছুক্ষণ ভেবে গম্ভীরভাবে বললেন, গল্প নয়, একটা সত্যি ঘটনা বলবো, শুনবে নাকি? আমরা বললাম, বলো। বললেন, আমাদের বাড়ি ছিল তখন পূর্ব পাকিস্তানের যশোর জেলার তালতলা গ্রামে। দাদু কখনো বাংলাদেশ বলতেন না, সব সময় পূর্ব পাকিস্তান বলতেন। আমরা যদি বলি বাংলাদেশ, তাহলে শুধরে দিয়ে বলতেন ওই ওই একই হলো। গ্রাম বেশ বড়, গ্রামের পাশেই ভৈরব নদ, আর নদীর পাশেই শ্মশান। সেই শ্মশানে পীড়ন পাগলা বলে একটা লোক থাকতো। লোকটা শ্মশানের পাশে না, শ্মশানেই থাকতো। বাঁশ, চাটাই, ছেঁড়া কাপড়, মানে মরা বেঁধে নিয়ে আসা জিনিসপত্র, এইসব দিয়ে একটা ঝুপড়ি মতো বানাতো। মৃত মানুষের গায়ের কাপড় পরতো, কারোর সাথে কথা বলতো না। যখন কোনো মৃতদেহ সৎকার করা হতো, তখন তাকে যে প্রথম পিণ্ড দেওয়া হয়, সেটা কাজ উদ্ধারের পর পীড়ন পাগলাকে দিয়ে দেওয়া হতো, সে সেটা খেত। আমি দাদুকে জিজ্ঞাসা করলুম, দাদু প্রথম পিণ্ড ব্যাপারটা কি? দাদু বললেন, মৃতদেহ সৎকার করতে গেলে মৃতদেহ শ্মশানে আনার পর কিছু আমাদের হিন্দু রীতি অনুযায়ী কিছু কাজ থাকে। প্রথম অশৌচের প্রথম কাজ হচ্ছে আতপ চাল, দুধ, তিল, কলা, মধু মাখিয়ে একটা পিণ্ড শ্মশানে বসে যিনি অগ্নিকর্তা তিনি তৈরি করেন। সেই পিণ্ডটাই অগ্নিকর্তা, পুরোহিত মন্ত্র বলেন এবং অগ্নিকর্তা মৃতদেহের সামনে পিণ্ডটা দান করেন। একেই বলা হয় প্রথম পিণ্ড। এই পিণ্ড কিছুটা মৃতদেহের মুখে দিয়ে দেওয়া হয়, বাকিটা কলা পাতায় করে অগ্রদানী কাউকে দিয়ে দেওয়া হয়, মানে যারা পিণ্ড খায় আর কি। তখনকার দিনে অগ্রদানী ব্রাহ্মণ বলে একটা বিষয় ছিল। পীড়ন পাগলা এবার গ্রামের শ্মশান, রোজ তো মৃতদেহ আসে না, মাসে 2-1 বার হয়তো আসে, কিন্তু পীড়ন পাগলা গ্রামে গ্রামে ভিক্ষা করত, পয়সা নিত না, একটু চাল, আলু, কলা এসব নিয়ে আবার ঝুপড়িতে চলে যেত। তবে এসব সত্ত্বেও গ্রামের লোকেরা কেউ ওকে ভালো চোখে দেখতো না, ওর সামনাসামনি কেউ পড়তে চাইতো না। হঠাৎ হঠাৎ ও এমন এমন কথা কাউকে বলে দিত না, যার জন্য লোকে ওকেও বিরক্ত হতো। যেমন একবার একজনকে বাড়িতে ভিক্ষা করতে গিয়ে কর্তাকে বলল, তুই কাল আমার ওখানে যাবি রে, তবে একা না, 4 পায়ের চড়ে। ভদ্রলোক বুঝতে না পেরে বলেছিল, কাকে নিয়ে যাবো রে পাগলা, আর কেনই বা যাবো তোর কাছে? পাগলা কোনো উত্তর দেয়নি, বাড়ির কেউ ব্যাপারটাকে গুরুত্ব দেয়নি, পাগলের প্রলাপ আর কি। কিন্তু দিন 15 পর ভদ্রলোক হঠাৎই মারা গেলেন। লোকে বুঝতে পারলো পাগলা ঠিক বলেছিল। আর একবার জেলে পাড়ায় এক বাড়িতে গিয়ে বলেছিল, তোমাদের বাড়ির বড় ছেলের পা ভাঙবে। সত্যি তাই হয়েছিল। এইরকম একবার সৎকার করতে আসা সব যাত্রীকে বলেছিল, 2 দিনের মধ্যে তোরও পিণ্ড খাবো রে, তৈরি থাকিস। ব্যাপারটা সত্যি হয়েছিল। কয়েকদিন বাদে সে ছেলেটি সাপের কামড়ে মারা যায়। এইসব ব্যাপারে লোকে ওকে পছন্দ করতো না, ওকে বলতো কালো জিবা, বা হিন্দিতে যেহেতু বিহারের আশপাশের জায়গা বলা হচ্ছে, ওকে
কালি জওয়ান এরকম টাইপের ওকে বলা হতো। তবে সেকালে লোকের দয়া মায়া ছিল, লোকে ভিক্ষা দিত, কারণ একটা ছিল দয়া মায়া, পাগল মানুষ না দিলে খাবে কি, সেই বিষয়টা কাজ করতো। দ্বিতীয় বিষয় যেটা কাজ করতো, যদি আবার কিছু উল্টোপাল্টা বলে দেয় বাবা, এটাও কাজ করতো। এইভাবে দিন কাটছিল। হঠাৎ একদিন এমন একটা ঘটনা ঘটলো যে পিরন পাগলার গ্রামে ঢোকা বন্ধ করে দিলেন স্থানীয় জমিদার। ব্যাপারটা হলো, জমিদারের স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা, যদিও জমিদার বাবুর মেয়ে আছে, তার বিয়েও হয়ে গেছে, তবুও একটা ছেলের আশা ছিল। পরপর 2টি সন্তান নষ্ট হওয়ার পর তৃতীয়বার তারা সন্তানের জন্য খুবই চেষ্টা করছিলেন। ব্যাপারটা গোপন রাখা হলো। হঠাৎ একদিন পিরনের সাথে দেখা জমিদার বাবুর। পিরন হপাহট করে বলল, এবারেরটাও বাঁচবে না। জমিদার বাবু কোথাও জরুরি কাজে যাচ্ছিলেন, কিছু বুঝতে না পেরে কড়া গলায় বলল, পাগলা যাচ্ছিস কি? উল্টো পাল্টা বলিস কেন রে? ঠিকঠাক করে কথা বল, তোর নামে প্রচুর লোকের কাছে প্রচুর আমি অভিযোগ পাই। পাগলা কিন্তু আর না বলে চলে গেল। জমিদার বাবুর বাড়িতে সে ঘটনাটা বলতে মেয়ে মহলে কান্নাকাটি। পাগলার কথা তো মিথ্যে হয় না। আস্তে আস্তে জমিদার বাবু কথাটার মানে বুঝতে পারলেন, কিন্তু জমিদার বাবু স্ত্রী যে অন্তঃসত্ত্বা, পাগলা সেটা জানবে কেমন করে? কারণ তার বাড়ির বাইরে, মানে যারা বাড়িতে কাজ করে বা বাড়ির পরিবারের বাইরে কাউকে তার স্ত্রীর অন্তঃসত্ত্বার ব্যাপারটা বাইরে জানানো হয়নি। কিন্তু যাই হোক, জমিদার বাবু রেগে গিয়ে বললেন, আমার বাচ্চার যদি ক্ষতি হয় পাগল, তোকে আমি গ্রামে ঢুকতে দেবো না। বলতে শ্মশানে গিয়ে ওকে ধমকি টমকি দিয়ে এসছেন আর কি, ঢুকলে ঠ্যাং খোড়া করে দেবো। আমার নামও নিশিকান্ত রায়। পাগল হঠাৎ হি করে হেসে বলল, আমাকে যে ঠাঁই নাড়া করবে তার আর রক্ষে নেই। জমিদার অত্যন্ত রেগে গেলেন, বলে, আজে বাজে কথা বলাটা তোমার চিরকালের মতো বন্ধ করে দেবো। কিন্তু জমিদার বাবু যতই লাফান, পাগলের কথাই সত্যি হলো। ছেলে একটা হয়েছিল বটে, ঠিকই ছিল, কিন্তু দিন 15 মাথায় হঠাৎ কি হলো, বাচ্চাটা আঁতুড়েই মারা গেল। জমিদার বাবু রেগে গেলেন, হুকুম দিলেন পাগলকে যেন কেউ ভিক্ষে না দেয়। লেঠেলদের বললেন, গ্রামে দেখলেই ব্যাটার হাত পা ভেঙে দিবি। দিন কয়েক পরে পাগল আবার গ্রামে এলো ভিক্ষা করতে। লেঠেলরা এবার ছুটে গেল তাকে মারতে, প্রচন্ড মার খেল। শেষে গ্রামের কিছু বয়স্ক মানুষ বাধা দিল, যার মেরো না, কোনো রকমে থামিয়ে তাকে ঝুপড়িতে রেখে এলো। এরপর দিন 10 পরে আশেপাশের কোনো এক গ্রামের লোক মৃতদেহ সৎকার করতে গেছিল, সব যাত্রীরা আর কি। তারা দেখে পিরন পাগলা তার ঘরে মরে কাঠ হয়ে আছে। অনেক দিনই মারা গেছে, কেউ বুঝতে পারেনি, কারণ সব ছাড়া তো কেউ অকারণে শ্মশানে আসে না। অদ্ভুত ব্যাপার, কোনো শিয়াল কুকুর টেনেও নিয়ে যায়নি, কারণ তার শরীরে মাংস বলে তো কিছু ছিল না, শক্ত ঘাড় কাঠ। সেকালে মানুষ অনেক কিছু মানত, কি জাতের মরা, কিভাবে সংস্কার হবে, এই নিয়ে মহা গোলযোগ শুরু হলো। শেষে সবাই বলল, পাগলাটার ঝুপড়ি শুদ্ধ পুড়িয়ে দাও, আর পুড়িয়ে দিয়ে ঝুপড়িটা নদীর জলে ঠেলে ফেলে দাও। কিছুদিন বাদে নদীর পানায় পাগলার শরীরটা আটকে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। বোঝা গেল মরাটা পড়েনি, বাঁশ চট পুড়ে গেছে, কিন্তু শরীরটা তার রয়ে গেছে। কিন্তু দুয়ার তো আর একই দেহ পোড়ানো যায় না। সবাই মিলে শ্মশানের থেকে কিছুটা দূরে জেলে পাড়ার কাছে গর্ত করে তার শরীরটা পুঁতে দিল। কিন্তু অদ্ভুত ব্যাপার, 2-4 দিন পরে জেলে পাড়ার লোকেরা খবর দিল তারা টিকতে পারছে না। কবরটা ফেটে পাগলার শরীর ওপর দিকে উঠে এসছে আর বিকট গন্ধ ছড়াচ্ছে। এইবার লোকেরা খুব ভয় পেয়ে গেল, এ কেমন মৃতদেহ, সৎকার করাই যাচ্ছে না। অনেক ভেবে চিন্তে মরাটা বাঁশ দিয়ে নদীর ভেতরের দিকে ঠেলে দেওয়া হলো, স্রোতের দিকে ভেসে যাবে। জমিদার বাবু একটা প্রায়শ্চিত্ত করতে রাজি হলেন, কিন্তু এর মাঝেই একদিন গ্রামে বিকট দুর্গন্ধ ছড়িয়ে পড়লো, এমন গন্ধ যে মানুষ অসুস্থ হয়ে যাওয়ার অবস্থা। নদীর ঘাটে যেখানে মানুষ স্নান করে, সেই স্নানের ঘাটের কাছে একটা পানার মতো জায়গায় বডিটা এসে আটকে আছে, অথচ স্রোতের উল্টো দিকে, মানে সম্ভবই না ওদিকে আসা। তো স্নান ঘাটের কাছে এসেছে, লোকে চান করতে পারছে না, দুর্গন্ধ, জলও নষ্ট হচ্ছে, দূষিত হচ্ছে। এবার লোকে ভয় পেল। এই সময় জমিদার বাবুর মেয়ে জামাই এসেছিলেন বাড়িতে। জামাইও নাম করা জমিদার বাড়ির ছেলে, আধুনিক ভাব সম্পন্ন। তিনি সব শুনে বললেন, সমস্যা যখন হচ্ছে তখন অনেক দূরে গিয়ে কোনো একটা জায়গায় মাটিতে পুঁতে দেওয়া হোক, আর ফিরবে না। কথাটা সবারই মনে ধরল। দুজন শ্মশানের ডোমকে ডাকা হলো জল থেকে মরাটাকে তুলতে, কিন্তু তুলতে গিয়ে দেখে মরা অসম্ভব ভারী হয়ে গেছে, তোলা যাচ্ছে না। অথচ যেদিন নদীর মধ্যে ঠেলে দেওয়া হয়েছিল এত ভারী ছিল না।
যাই হোক, শেষে গ্রামের ছেলের ছোকরারা সবাই মিলে হাত লাগালো, টেনে তুলে গরুর গাড়িতে তাকে রাখলো। জমিদারবাবু কজন সেপাইকে পাঠালেন, ঠিক করলেন যাতে ভালো করে মাটি চাপা হয় সেটা যেন দেখে আসে। সব কিছু কমপ্লিট করে গ্রামের লোক যখন গ্রামে ফিরে এলো, গ্রামে শান্তি এলো। কিছুদিন ভয়ে ভয়ে কাটার পর লোকেরা স্বস্তি ফেলল। কিন্তু ব্যাপারটা এখানেই শেষ হলো না। জমিদার বাবুর জামাই, যিনি পাগলের মৃতদেহটা দূরে পুঁতে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন, তার মাথায় গোলমাল শুরু হলো। শ্মশানে গিয়ে রাত্রিবেলায় তিনি বসে থাকতেন, কারোর সঙ্গে কথা কইতেন না, এমনকি নিজের স্ত্রীর সাথেও কথা বলতেন না। এর কিছুদিনের মধ্যে জমিদার বাবু মেয়ে জামাইকে নিয়ে এক জায়গায় পাঠিয়ে দিলেন। গ্রামে এই নিয়ে খুব হইচই হলো। তারপর সব শান্ত হয়ে গেল। এরপর প্রায় 15 বছর কেটে গেছে। ইতিমধ্যে হিন্দুস্তান পাকিস্তান ভাগ হয়ে গেছে। ছিন্নমূল মানুষেরা জীবিকার সন্ধানে এদিক ওদিক করে বেড়াচ্ছে। দাদুরাও একই রকমভাবে এদিক ওদিক করছে। এখানে বলে রাখা ভালো, হিন্দুস্তান পাকিস্তান বলতে যেটা 71 সালে যেটা হয়েছিল বাংলাদেশের বিভাজন, এই সময়টাকে কিন্তু ইঙ্গিত করা হচ্ছে। দাদুরাও একই রকমভাবে এদিক ওদিক করছে। এই সময় দাদু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে কাজের জোগাড় করেছিলেন এবং একটা সময় বর্ধমান জেলায় একটা শহরে মাস্টারি চাকরি পেলেন। স্থানীয় একজনের কাছে বাড়ি ভাড়া নিয়ে আছেন। হঠাৎ যে বাড়িতে দাদু থাকতেন তার বুড়ো কর্তা মারা গেলেন। নিতান্ত সামাজিক দায়িত্বের কথা মাথায় রেখে দাদুও সকলের সাথে শ্মশানে গেলেন। হঠাৎ একটা ব্যাপার দাদুর নজরে পড়ল। চাল কলা দিয়ে মাখা প্রথম পিণ্ডটা নিয়ে ভদ্রলোকের ছেলে শ্মশানের কাছে ঝুপড়িতে রেখে এলো। দাদুর মনে পড়ল সেই পীড়ন পাগলার কথা। জিজ্ঞাসা করাতে ভদ্রলোক বললেন, আর বলবেন না, আমাদের এই পিণ্ডিটা খায় একজন পাগল। দাদু বললেন, নাম ধাম আছে? কোথাকার লোক? ভদ্রলোক বললেন, লোকটার নিজের নাম বলে পিরান, কিন্তু আসলে কোনো ভালো ঘরের ছেলে। নামও কিন্তু ওই একটাই বলে, পিরান নয়, কিন্তু ও নিজেকে পিরান বলে পরিচয় দেয়। এখানকার 2-1 ওকে জানে, তারা বলে ওর নাম নাকি পিরান না। ও কেন নিজেকে পিরান বলে পরিচয় দেয় কে জানি। লোকটার অদ্ভুত একটা গুণ আছে, লোকটা যা বলে তাই ফলে যায়, লোকে ওর মুখোমুখি হতে চায় না। দাদুর তো সব শুনেই যাকে বলে কথা বন্ধ হয়ে গেছিল। দাদু বললেন, এরপর প্রায় 4 বছর ওখানে আমরা ছিলাম। ভগবানের কৃপায় ওইদিকে আমাকে আর পরে যেতে হয়নি। দাদু থামলেন। আমাদের বেশ ভয় ভয় করছিল। আমার জারতুতো দিদি অনেক বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিতে চেষ্টা করেছিলেন। আলোচনাও চললো অনেকক্ষণ, কিন্তু সেই আলোচনায় কোনো সূত্রপাত বা সমাধান সূত্র বেরোলো না। জানি না সত্যি কতটা দাদু করে, তবে দাদু মিথ্যা কথা বলবেন না। আর আজকে যে আরো বেশি খোঁজ নেবেন দাদুর কাছ থেকে, দাদু তো আজ জীবিত নেই, আর ঘটনাটা বহু পুরনো। একটু আপনি আপনার মতো করে গুছিয়ে বলবেন। খুবই ভালো লাগলো, এত বছর আগের একটা ঘটনা। তবে আমার যেটুকু মনে হলো, পিরান পাগলা মারা যাবার পর যেহেতু জমিদার বাবুর জামাই বলেছিলেন যে ওকে ওই দূরে গিয়ে গ্রামের চরে পুঁতে দিয়ে আসো ভালোভাবে, যাতে ও উঠে বডিটা না ভিড়োয় মাটির তলা থেকে, পিরান পাগলার আত্মা হয়তো কোনো কারণে সে জমিদার বাবুর ছেলেকেই ভর করেছিল, জামাইকে। তিনি ওই শ্মশানের কাছে কুটিরে থাকতেন এবং নিজেকে পিরান বলে পরিচয় দিতেন। কারণ একটা কথায় বোঝা গেল, বললেন যে ভালো ঘরের লোক, আসল নামও পিরান না, লোকে বলে তার অন্য নাম, কিন্তু সে নিজেকে পিরান বলে পরিচয় দেয়। এই বিষয়টা থেকে আমার অন্তত তাই মনে হয়েছে। বা তোমাদের কার কি মনে হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আজকে 2টো ঘটনার মধ্যে কোন ঘটনাটা তোমাদের বেশি ভালো লাগলো সেটা জানাতেও কিন্তু ভুলো না। আর কোন ঘটনাটা কোন বিষয়টা ভালো লাগলো সেটাও কিন্তু জানিও, আমারও উৎসাহ বাড়বে। যারা পাঠাচ্ছেন তারাও উৎসাহ পাবেন। থ্যাংক ইউ সো মাচ। আজ আর কমেন্ট বক্স রাখছি না, অনেকটা ঘটনা বড় হয়ে গেছে। ফিরে আসবো আগামী পর্বে। ধন্যবাদ। শুভরাত্রি।